বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? অনেক দিন পর তোমাদের সাথে আমার ক্লাস। আজ আমি আলহাজি আকবর গার্লস কলেজ থেকে অর্থনীতি বিষয়ের সহকারী অধ্যাপক শিরিন আক্তার আজকে তোমাদের অনলাইন ক্লাস নিব। আমার অর্থনীতি দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় জনসংখ্যা, মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থানের উপরে এই ক্লাসটি হবে। তোমরা বইপত্র নিয়ে আশা করি রেডি আছো। তোমাদের সামনে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই চ্যাপ্টারটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। তো আমি শুরু করছি। একটা দেশের গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে জনসংখ্যা। কোনো দেশের জাতীয় আয় প্রধানত প্রকৃতি ও জনসংখ্যার উপর নির্ভর করে। শুধুমাত্র প্রাকৃতিক সম্পদই একটা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে পারে না। এই সম্পদকে কাজে লাগানোর জন্য অর্থনৈতিক উন্নয়নের গতি বৃদ্ধি করতে হলে দক্ষ জনশক্তির পর্যাপ্ত যোগান অপরিহার্য। তাই দক্ষ জনশক্তি বা মানব সম্পদ হলো অর্থনৈতিক উন্নয়নের মূল হাতিয়ার। তো জনসংখ্যার পরিমাপ কী জিনিস আমরা দেখি। একটা নির্দিষ্ট বছরে কোনো দেশের মানুষের জন্ম, মৃত্যু, বয়স, বিবাহ, লিঙ্গ, পেশা, বর্ণ, স্থানান্তর, কর্মশক্তির হার, জাতীয়তা, এইসব যাবতীয় পরিসংখ্যানই হলো জনবিজ্ঞানজনিত তথ্য, এবং এই তথ্যগুলো বিন্যস্ত করা বা সাজিয়ে হিসাব করাকে উক্ত দেশের ওই সময়ের জনসংখ্যা পরিমাপ বলে। এখন দেখো, জনসংখ্যার ঘনত্ব বলতে আমরা কি বুঝি। জনসংখ্যার পরিমাপের সাথে জড়িত এই বিষয়গুলো আছে: জনসংখ্যার ঘনত্ব, জন্মহার, স্থূল জন্মহার, স্থূল মৃত্যুহার, জনসংখ্যা বৃদ্ধির হার, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। জনসংখ্যার ঘনত্ব হচ্ছে বলতে বোঝায় কোনো দেশের প্রতি বর্গ মাইল বা বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে তাকেই বোঝানো হয়। কোনো দেশে মোট জনসংখ্যাকে ওই দেশের মোট আয়তন দিয়ে ভাগ করলেই ওই দেশের জনসংখ্যার ঘনত্ব পাওয়া যায়। সূত্রের সাহায্যে জনসংখ্যার ঘনত্ব প্রকাশ করা যায়। ডিপি মানে হচ্ছে জনসংখ্যার ঘনত্ব, অর্থাৎ ডেন্সিটি অফ পপুলেশন। তাহলে জনসংখ্যার ঘনত্ব বের করতে হলে ডিপি ইকুয়াল টু টিপি বাই টিএ। টিপি মানে হচ্ছে মোট জনসংখ্যা, আর মোট জনসংখ্যাকে মোট আয়তন দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ টিপি বাই টিএ। তাহলে জনসংখ্যা ঘনত্বের একটা সূত্র আছে, সেই সূত্রটা তোমাদের সূত্রটা কিন্তু আসে এবং অনেক সময় উদাহরণ দেওয়া হয় যে একটা দেশের মোট জনসংখ্যা হচ্ছে এত এবং মোট আয়তন হচ্ছে এত, জনসংখ্যার ঘনত্ব বের করো। তো সেটা তোমাদের আশা করি তোমরা বের করতে পারবে। যেমন উদাহরণ দিচ্ছি আমি তোমাদের। 2019 সালের হিসেব অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা হলো 16,27,69,710 জন, আর বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। এই তথ্য অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব হবে, কীভাবে বের করতে হবে আমি একটু তোমাদের দেখাচ্ছি। তাহলে প্রথমে জনসংখ্যার ঘনত্বের সূত্রটা দেখো, সূত্রটা তোমরা বইয়ে পাবে, তারপর আমি একটু দেখাচ্ছি। ডিপি মানে হচ্ছে ডেন্সিটি অফ পপুলেশন ইকুয়াল টু টিপি বাই টিএ, মানে মোট একটা দেশের মোট জনসংখ্যাকে দেশের আয়তন টোটাল এরিয়া দিয়ে, টোটাল পপুলেশনকে টোটাল এরিয়া দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে? জনসংখ্যার ঘনত্ব পাওয়া যাবে। তাহলে বাংলাদেশের মোট জনসংখ্যা হচ্ছে কত? বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব যদি আমরা বের করতে চাই, 16,27,69,710 জন। এটা হচ্ছে 2019 সালের হিসেব অনুযায়ী। আর বাংলাদেশের আয়তন তো তোমরা সবাই জানো, 1,47,570 বর্গ কিলোমিটার। তো ভাগ করলে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে পাওয়া যাবে কত? 1103 জন,
অর্থাৎ বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে 1103 জন লোক বসবাস করে। এটা অনেক বেশি, বাংলাদেশের জনসংখ্যা ঘনত্ব পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। এরকম উদাহরণ কিন্তু তোমাদের দেয়া হবে, অবজেক্টিভও দেয়া হয়, আবার জ্ঞানমূলক প্রশ্ন দেয়া হয় জ্ঞান বা অনুধাবনে, তখন তোমাদের এটা বের করতে হবে। এখন দেখো জনসংখ্যা নির্ধারকগুলি কি কি। আচ্ছা, নির্ধারক বলতে আমরা কি বুঝি? জনসংখ্যা নির্ধারক হচ্ছে বলতে কি বুঝি? যেসব উপাদানের উপর কোনো দেশের বা কোনো স্থানের জনসংখ্যা নির্ভর করে সেসব উপাদানকে জনসংখ্যা নির্ধারক বলে। যেমন জন্মহার, মৃত্যু হার, জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার, জনসংখ্যা বৃদ্ধির হার, নিট অভিবাসন। তাহলে এগুলির উপর জনসংখ্যার একটা দেশের জনসংখ্যা নির্ভর করে। এখন দেখি আমরা জন্মহার কি। জনসংখ্যা নির্ধারকের মধ্যে জন্মহার বলতে কি বুঝি? কোনো দেশে প্রতি বছর মোট জনসংখ্যার প্রতি হাজারে যে পরিমাণ জীবন্ত শিশু জন্মগ্রহণ করে তাকে সে দেশের জন্মহার বলে। এবং এটা একটা সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়। সূত্রটা হচ্ছে স্থূল জন্মহার, এটাকে বলবে তোমার সিবিআর। এবং এটা বের করতে হলে নির্দিষ্ট বছরে, এটা সূত্র হচ্ছে নির্দিষ্ট বছরে জন্মগ্রহণকারী জীবিত শিশুর মোট সংখ্যা, এবং এটাকে নির্দিষ্ট বছরের মধ্যবর্তী সময়ের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে 1000 দিয়ে গুণ করতে হবে। স্থূল জন্মহারের সূত্র হচ্ছে সিবিআর, বলে সিবিআর ইকুয়াল টু জীবন্ত শিশুর সংখ্যা, একটা নির্দিষ্ট সময় জীবন্ত শিশুর সংখ্যা, একটা দেশে প্রতি হাজারে কতজন জীবন্ত শিশু জন্মগ্রহণ করছে, বাট অর্থাৎ জীবন্ত শিশু, এটাকে মোট দেশের ওই সময় মোট মধ্যবর্তী সময়ের জনসংখ্যা দিয়ে ভাগ করতে হবে, এবং সাথে 1000 দিয়ে, যেহেতু প্রতি হাজারে সেহেতু 1000 দিয়ে গুণ করতে হবে। যেমন মনে করো বাংলাদেশে 2016 সালে 20 লক্ষ জীবিত শিশু জন্ম লাভ করে, এটা একটা উদাহরণ। এবং ওই বছরের মধ্যবর্তী সময়ের মোট জনসংখ্যা 16 কোটি। তাহলে ওই বছর মোট প্রতি হাজারে জনসংখ্যা বৃদ্ধির হার হবে, জন্মহার হবে 20 লক্ষ শিশু জন্মগ্রহণ করেছে। এবং ওই সময় দেশে মধ্যবর্তী সময় মোট জনসংখ্যা হচ্ছে 16 কোটি। এটাকে যেহেতু প্রতি হাজার হিসেব করা হচ্ছে সেহেতু 1000 দিয়ে গুণ করতে হবে, এবং এটা স্থূল জন্মহার বলতে প্রতি হাজারেই বোঝানো হয়। ভাগ করলে কত পাওয়া যাবে? ভাগ করলে ইকুয়াল টু 12.5। স্থূল মৃত্যু হারও ওরকমই, যে কোনো দেশে প্রতি বছর মোট জনসংখ্যার প্রতি হাজারে যে পরিমাণ লোক মৃত্যুবরণ করে, তাহলে যে পরিমাণ লোক জন্মগ্রহণ করে এটা হচ্ছে এটা, বা আর মৃত্যুবরণ করলে এটা ডেথ হবে, এবং সেটা দিয়ে পপুলেশন দিয়ে ভাগ করলে এবং 1000 দিয়ে গুণ করলে তোমার স্থূল মৃত্যু হারও পাওয়া যাবে। তাহলে স্থূল মৃত্যু হচ্ছে CDR ইকুয়াল টু, ওখানে বি ছিল বার্থ জন্মগ্রহণকারী, আর এখানে হচ্ছে ডেথ মোট মৃত্যুবরণকারী লোকের সংখ্যা ডিভাইডেড বাই পপুলেশন, ওই সময় মধ্যবর্তী সময়ের ওই বছরের মধ্যবর্তী সময়ের জনসংখ্যা ইন্টু 1000। মনে করো 2016 সালে বাংলাদেশে 16 লক্ষ লোক মৃত্যুবরণ করলো, এবং ওই বছর মধ্যবর্তী সময় মোট জনসংখ্যা 16 কোটি। তাহলে ওই বছরে প্রতি হাজার মৃত্যুহার, অর্থাৎ স্থূল মৃত্যুহার বলতে এখানে স্থূল মৃত্যুহারকে বোঝানো হয়,
মৃত্যুহার হচ্ছে স্থূল মৃত্যুহার হচ্ছে প্রতি হাজারে, এর জন্য স্থূল মৃত্যুহার বলা হচ্ছে। সেখানে বের হবে, আমরা যদি এটা অঙ্কের সাহায্যে এই সংখ্যাটা দিয়ে বুঝাই, যেমন জন্মগ্রহণ করেছিল 20 লক্ষ আর মৃত্যুবরণ করছে কত, 16 লক্ষ। এটাকে দেশের মোট জনসংখ্যা 16 কোটি। এটাকে এখন তোমার ইন্টু 1000 মানে 1000 ইকুয়াল টু কত পাওয়া যাবে, 10 জন। তাহলে দেখো এখানে জন্মহার হচ্ছে 12.5, মৃত্যুর হচ্ছে 10 জন। এই দুটা হচ্ছে মানে জনসংখ্যা নির্ধারকের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখন আমরা দেখছি যে জন্মহার বেশি, মৃত্যুহার কম। এ থেকে আবার আমরা জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হারও বের করতে পারবো। কোনো জনসংখ্যা স্বাভাবিক বৃদ্ধি হার এই দুটো থেকে বিয়োগ করলেই সহজেই বের হয়ে যাবে, এবং সেটার সাথে আরেকটা কাজ আছে, সূত্র আছে। এখন দেখো আরেকটা হচ্ছে জনসংখ্যা নির্ধারকের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা তাহলে স্থূল মৃত্যু জন্মহার জানলাম, স্থূল মৃত্যু হার জানলাম। এখন হচ্ছে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হারও এর সাথে জড়িত। কোনো দেশের প্রতি হাজারে জনসংখ্যার জন্মহার মৃত্যুহারের পার্থক্যকে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার বলে। একে শতকরা হার হিসেবে দেখানো হয়। এটা কিভাবে দেখানো হয়, শতকরা হার হিসেবে দেখানো হয়। এটাকে বলে এনজিআর, নর্মাল গ্রোথ রেট, বুঝছো? এটা তাহলে এটা সূত্রের সাহায্যে আমি দেখাচ্ছি তোমাদের। স্বাভাবিক বৃদ্ধি হারকে সূত্রের সাহায্যে কি সংক্ষেপে লেখা হয় এনজিআর ইকুয়াল টু জন্মহার মাইনাস মৃত্যুহার। এক হাজারে হিসাব করা হয়, এই জন্য 1000 দিয়ে, এবং এটাকে শতকরা হারেও আবার শতকরা হিসেবে বের করতে হয়। আচ্ছা, এখন মনে করো একটা উদাহরণ দিচ্ছি। মনে করো জন্মহার 30, জন্মহার 30 এবং মৃত্যুহার 15। তাহলে আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার, স্বাভাবিক বৃদ্ধির হার আমরা বের করছি। এক 1.5, স্বাভাবিক বৃদ্ধির হার হচ্ছে 1.5। কিন্তু একটা দেশে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার দিয়ে তোমার জনসংখ্যা নির্ধারণ, শুধুমাত্র একটা দেশের জন্মহার মৃত্যুহার পার্থক্য দিয়ে জনসংখ্যা বৃদ্ধির হার নির্ণয় করা যায় না। কারণ একটা দেশে অনেক মানুষ যেমন বিদেশে যেতে পারে, আবার অন্য দেশ থেকেও অনেক মানুষ ওই দেশে আসতে পারে। অর্থাৎ একটা দেশ থেকে বিদেশে লোকজন যায়, আবার অন্য দেশ থেকেও বিদেশের থেকে লোকজন আসে। তাই জনসংখ্যা বৃদ্ধির হার নির্ণয়ে স্বাভাবিক বৃদ্ধির হারের সাথে বহিরাগমন এবং বহির্গমন হারকে অন্তর্ভুক্ত করা দরকার। এই জন্য এটাকে পপুলেশন গ্রোথ রেট পিজিআর বলে। এইটার সাথে জন্মহারের সাথে কি করতে হবে, এখন বহিরাগমন যোগ করতে হবে। অর্থাৎ জন্মের সাথে জন্মহার যেটা আছে সেটার সাথে বিদেশ থেকে যারা আসছে সেটা বাড়বে, জন্য যোগ হবে বহিরাগমন। বহিরাগমন, বিদেশ থেকে আগমন করছে এই জন্য বহিরাগমন, বহিরাগমনের হার
মাইনাস মৃত্যু হার সাথে কোনটা, মৃত্যু হার মানে কমে যাচ্ছে, একটা দেশের যে লোকজনগুলি মারা যাচ্ছে কমে যাচ্ছে, এবং তাদের সাথে যারা বিদেশে চলে যাচ্ছে সেটাকেও যোগ করতে হবে বহির্গমন হার। অর্থাৎ এই সূত্রের মধ্যে এটাকে বসাতে হবে, এখানে যোগ করতে হবে, আর এখানে এটার মৃত্যু হারের সাথে বহির্গমন যোগ করতে হবে ইন্টু 100। যেমন ধরো কোন দেশের জন্মহার 30, জন্মহার কত 30, এবং বহিরাগমন মনে করো 2 জন বিদেশ থেকে আসলো, তাহলে কত হলো 32। মৃত্যু হার মানে মরে গেল, মৃত্যুবরণ করলো 15 জন, এবং বিদেশে চলে গেল 4 জন, বিদেশে চলে গেল, এরা কমে যাবে। এখন এটা হচ্ছে প্রপার ভাবে হিসেব করা হয়, অর্থাৎ এটার সাথে এটাই হচ্ছে সঠিক, এটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার বের করার সঠিক উপায়। তোমাদের এটা কিন্তু এরকম উদাহরণ দিবে, অনেকখানি উদাহরণ দিলে তোমাদেরকে সেটা আবার তোমাদের উদাহরণটা দিয়ে দিবে, তোমাদেরকে বের করতে বলবে, তখন তোমাদের সেটা বের করতে হবে। আবার শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলে একটা জিনিস আছে, অর্থাৎ একটা দেশের জন্মহার এবং মৃত্যুহার দুটোই সমান, সেক্ষেত্রে সেখানে কোনো জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে না, অর্থাৎ শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে জন্মহার মৃত্যুহারের সমান অবস্থা বোঝাচ্ছে। তাহলে আজকে হচ্ছে মোটামুটি এই পর্যন্ত, তবুও তোমাদের একটু আমি বলছি নিট অভিবাসন কি, এটাও আছে জনসংখ্যা নির্ধারকের মধ্যে। অভিবাসন বলতে কি বুঝে এটাও কিন্তু আসে। অভিবাসন বলতে কোনো ব্যক্তি স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাসের লক্ষ্যে এক দেশ থেকে অন্য দেশে গমন যখন করে সেটাকে বোঝায়। কোনো নির্দিষ্ট অঞ্চলে মোট আগমন এবং মোট নির্গমনের পার্থক্য হচ্ছে নিট অভিবাসন। বিদেশ থেকে যারা আগমন করছে এবং যারা এখান থেকে বিদেশে চলে যাচ্ছে সেটার মধ্যে পার্থক্য সেটা হচ্ছে নিট অভিবাসন। এবং নৌকা দিয়ে অর্থাৎ সমুদ্র পথে, বিমান পথে, স্থল পথে, সীমান্ত পাড়ি দিয়ে গমনকারী সমস্ত যাত্রী হিসেব করা হয় এক্ষেত্রে। আবার যারা বিদেশ থেকে আসে সেটাও হিসেব করা হয়। বাইরে থেকে আগতদেরকে বলা হয় এটাও একটা সূত্রের সাহায্যে প্রকাশ করা হয়। মনে করো একটা দেশে মোট জনসংখ্যা অর্থাৎ পি 23.57 মিলিয়ন, আর স্থায়ীভাবে বহিরাগত সংখ্যা হচ্ছে 5,80,000, আর বহির্গামীর সংখ্যা 2,50,000। সেক্ষেত্রে নিট অভিবাসনের হার কিরকম হবে দেখো।
এগুলি তোমাদের অঙ্কের মাধ্যমে অনেকখানি দিবে, তোমরা সেটা করতে হবে কিন্তু। এখানে নিট অভিবাসনের হার হচ্ছে 14 জন প্রতি হাজারে। তাহলে বুঝতে পারছো এখানে মোট আগমন আর মোট নির্গমনের পার্থক্য হচ্ছে নিট অভিবাসন আমরা দেখেছি এবং এটা সূত্রের সাহায্যে দেখছি 14 জন বাড়ছে। অর্থাৎ এখানে আমরা যে উদাহরণটি দিয়েছি, এখানে দেশটার স্থায়ীভাবে বহিরাগমনের হার বহির্গমনের হারের চেয়ে বেশি, এবং উন্নত দেশ বিশেষ করে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে এ হার বেশি। তাহলে আজকে জনসংখ্যা নির্ধারক পর্যন্ত আমি তোমাদেরকে দেখালাম। এগুলি তোমরা একটু বইয়ে কিন্তু তোমাদের এই ধরনের উদাহরণগুলি আছে এবং তোমরা দেখে দেখে একটু করবে। আমি কিন্তু সামনে জনসংখ্যার উপর তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিব, তখন তোমরা এটা কিন্তু করতে হবে এবং বই থেকেই পারবে করতে। আর আজকে যতটুকু করলাম অতটুকু একটু একটু দেখে দেখে পড়বে, সাথে সাথে খাতায় লিখে লিখে করবে, তাহলেই শেখা হয়ে যাবে। তা আজকে এই পর্যন্ত শিক্ষার্থীরা। আমি কিছুদিন তোমাদের ক্লাস নিতে পারিনি, কারণ আমি একটু অসুস্থ ছিলাম। তো সামনে তোমাদের নিয়মিত ক্লাস নেব। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।